2025 সালের মোস্ট হাইপড কে ড্রামা দ্য ম্যানিপুলেটেড এর লাস্ট পার্ট আজকে এক্সপ্লেইন করব, সো ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সিনে কথা এক্সপ্লেইনড এ স্বাগত। যারা চ্যানেলে নতুন আছেন তারা এমন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। পর্ব 11 শুরুতে আমরা দেখি ইলগু গার্ড বন্ধুকে বলে যে তুমি এবার তোমার পথে যেতে পারো, এখন জুনকে খোঁজার কেস বন্ধ হয়ে গেছে। কিন্তু গার্ড বন্ধু বলে না, এটা কিভাবে সম্ভব হতে পারে। তখন ইলগুক বলে ঠিক আছে, যদি তোমার ডাউটই থাকে তাহলে তুমি আমার সাথে আসতে পারো। এদিকে ইউনসুক ইনবিকে বলছে যে আমি আর জুন দুজনই সিএলে দেখা করতে যাব, তাই তোমার সুরক্ষার জন্য তুমি এখানেই থাকবে। এতে ইনবি রাগ হয় এবং সে গায়ে উঠে বসে আর বলে যে না, আমিও যাব সাথে। তখনই সেখানে পুলিশ আসে এবং ইনসুকে ধরে ফেলে আর বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর তখন ইনবি আর গার্ডবন্ধু বলে আরে না, কিভাবে অ্যারেস্ট করতে পারো। আর সেই সময় ইনকুক বলে যে ইউনসুক অ্যাসেম্বলিম্যানের খুনের মামলায় অ্যারেস্ট হচ্ছে। তখন ইনবি আর গার্ডবন্ধু চিৎকার করে বলে যে না না না, এ হতে পারে না, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। এরপর যখন ইনসুকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে মিডিয়া চলে এসে কথা বলতে শুরু করে দেয় এবং তাদের ছবিও ক্লিক করতে শুরু করে দেয় যে ইনসুক অ্যাসেম্বলিম্যানকে খুন করেছে এবং তাকে অবশেষে ধরে ফেলা হয়েছে, যার 20 বছর সাজা হয়েছিল নিজের স্ত্রীকে খুন করার জন্য এবং বাইরে বেরিয়ে এসে আবার অপরাধ করেছে। আর সে অ্যাসেম্বলিম্যানকে টাকা চেয়ে অনেকগুলো চিঠি লিখেছিল আর এই খবরটা টিভিতে চলতে থাকে এবং জুন এই খবরটা দেখে ফেলে। এদিকে ইনসুকের ডিএনএও নেওয়া হয় আর সাথে সাথে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এই খুন করছো। তো ইনসুক বলে আমি খুন করি নাই, সত্যি আমাকে বিশ্বাস করো, আমি তো তখন সেখানে যাইও নাই। এদিকে ইউনবিও পুলিশদের সাথে ঝগড়া করতে থাকে যে প্লিজ আমাকে দেখা করতে দাও। তখন পুলিশ বলে যে না, এখন তার জিজ্ঞাসাবাদ চলছে, তুমি দেখা করতে পারবে না। এরপর ইউনবি বলে আমি তার মেয়ে, প্লিজ আমাকে দেখা করতে দাও। কিন্তু তারপরে ইউনবিকে দেখা করতে দেওয়া হয় না। আর এদিকে তাতে জানানো হয় যে তার বাড়িতে ডিএনএ প্রিন্ট পাওয়া গেছে, অ্যাসেম্বলিম্যানের রক্ত পাওয়া গেছে ইউনসুকের দোকানের আশেপাশে, আর ইউনসুকের ডিএনএ এর নমুনা পাওয়া গেছে অ্যাসেম্বলিম্যানের খুনের ঘটনাস্থলে। আর সেই সাথে উকিলও মানা করে দেয় যে আপনার কেসটা ওপেন এন্ডেড, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, এবং সেখান থেকে উকিল চলে যায়। তো ইউনসুক বলে প্লিজ প্লিজ আমাকে আমার মেয়ের সাথে দেখা করতে দাও, ইউনবি এখন মস্ত বিপদে আছে। এদিকে ইলকুক আসে এবং সে ফাইলটা দেয়। তো সামনের লোকটি বলে আমরা এই কেসটা কেন এত তাড়াতাড়ি সলভ করছি। ইলকুক বলে যে উপর থেকে অনেক চাপ আছে আর এটা হাই প্রোফাইল কেস এবং এটা তো সিম্পল কথা যে এই খুনটা সেই করেছে এবং তার মেয়েও, সেও এর সাথে জড়িত আছে, তাকেও নিয়ে আসা হচ্ছে কিছুক্ষণ পর। তো এই কথাগুলো পাশে থেকে ইউনসুক শুনছিল এবং বলে যে প্লিজ 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 আমার মেয়ে কিছু করেনি। ইলকুক বলে তাহলে নিজের স্বীকারোক্তি দিয়ে দাও, না হলে আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করব, সে কিছু না কিছু অবশ্যই বলবে। তখন ইউনসুক রেগে যায় এবং বলে আমি তোমাদের সবাইকেই মেরে ফেলবো। ইলকুক বলে যে কি, তুমি আমাকে হুমকি দিচ্ছ ডিউটিরত পুলিশ অফিসারকে। আর এরপর আমরা দেখি ইউনসুক জোরে জোরে কান্না করছে। এদিকে জুন ইউনসুকের ইলেকট্রিক রিপেয়ারের দোকানে আসে এবং সে দেখে যে দোকানটা পুরো এলোমেলো হয়ে আছে এবং জিনিসপত্রগুলো তছনছ করা, আর সেখানে লেখা আছে খুনি এবং আরো অনেক বাজে বাজে জিনিস লেখা। আর সে খোঁজে ইউনবিকে, কিন্তু তাকে সেখানে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখনই ব্ল্যাকবোর্ডের উপরে এসে একটা ক্যামেরা দেখে এবং সে বুঝে যায় যে এখন হান তাকে সরাসরি দেখছে। জুন ভীষণ রেগে যায় এবং সে ক্যামেরাটা ভেঙে দেয়, আর তারপর সেখানে কোনো নড়াচড়া শুনতে পাচ্ছিল, তাই সে বাইরে যেয়ে দেখে যে ইউনবি খুনি লেখাটা পরিষ্কার করছে। তখন সে দরজাটা খোলে আর ইউনবি তখন ইমোশনালি ভেঙে পড়ে আর খুবই জোরে জোরে কান্না করতে থাকে। তো জুন তার হাত ধরে তাকে পিছনে গুলিতে নিয়ে যায় আর বলে এটা এটা আমার ভুল ছিল, আমি অন্য কোথাও বেশ মনোযোগ ছিলাম, আমি ভুলে গেছিলাম যে তোমরাও আমার সাথে আছো, আর আর এই কথাটা বিশ্বাস রাখো যে তোমার বাবা একদম নির্দোষ। ইউনবি বলে এটা তো আমিও জানি, কিন্তু আমরা তিনজন ছাড়া আর কেউই জানে না, দুনিয়া তো এটা বুঝবে যে তারা কিছু না কিছু অবশ্যই করছে, আর আমাদের জানলে কি হবে, সে তো প্রতিবার এটাই করে, প্রত্যেকবার আমাকে ছেড়ে চলে যায় আর সে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা পর্যন্ত করে না। তো জুন বলে আমি সব ঠিক করে দিব, সব আমার কারণেই হয়েছে। আর এই বলে জুন সেখান থেকে চলে যায় আর ইউনবি বলে যে দাঁড়াও, কিন্তু জুন থামে না আর সে ওখানে বসে জোরে জোরে কান্না করতে থাকে। এদিকে হান্টার 100টা আর্ট পিস বানিয়ে ফেলেছে এবং সেই সময় তার ব্লাইন্ড ন্যানি এসে বলে যে আমরা এগুলো নিলাম করতে পারি, আর আমার মনে হয় যে এবার তোমারও নিজেকে প্রকাশ করা উচিত, দুনিয়া তো দেখুক যে আলেলিকে আর কত বড় আর্টিস্ট। এ নিয়ে আর তুমি চিন্তা করো না, আমি এবার এটা কিনবো। তো হান বলে আপনি জানেন তো আমি কেন লোকদের দর কষাকষি করাই, যাতে যখন তাদের ওদিকে যে টাকাটা যাচ্ছে সেটা যেন তারা অনুভব করতে পারে, ফিরিয়ে দিতে পারে, এবং তারা বুঝতে পারে যে তাদের জীবন আমি নিয়ন্ত্রণ করি। আর এই বলেই হান জোরে জোরে শয়তানের মতো হাসতে থাকে। এদিকে জুন হানকে কল করে এবং হান বলে আমি অপেক্ষা করতেছিলাম, আমার মনে হচ্ছিল যে তুমি তাড়াতাড়ি কল করবা। তো জুন বলে তোমার আর আমার মধ্যে শত্রুতা আছে, বাকি লোকদের কেন জড়াইছো। তখন হান বলে যে আমার তো তোমার কাছে পৌঁছানো দরকার ছিল, তাই এছাড়া আর কোনো আমার কাছে পথ ছিল না। তো জুন বলে কথা তোমার আর আমার মধ্যে হচ্ছে, বাকি নির্দিষ্ট লোকদের এর মধ্যে এনো না।
কিন্তু হান বলে তুমি যদি আগে কল করতা তবে তোমার বন্ধু বেঁচে যাইতো, কিন্তু না, এখন তো তাকে কষ্ট পেতেই হবে। তো জুন তখন চিৎকার করে বলে তুমি একটা সাইকো। আর হান বলে এইসব তোমার কারণেই হয়েছে, তোমার জেল থেকে পালানো উচিত ছিল না। এখন আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি এসব জিনিস ঠিক করে নাও এবং আবার জেলে ফিরে যাও। এবার আমরা দেখি জুন আবার টানেলের কাছে আসছে এবং ওদিকে হান তাকে কল করে যে টেলিফোন বুথটা খোলো, সেখানে একটা ছুরি আর একটা চেকবই রাখা আছে। এটা সেই ছুরি যা দিয়ে অ্যাসেম্বলিম্যানকে হত্যা করা হয়েছে। ছুরিটা ধরে নাও এবং স্বীকার করো যে তুমি খুন করছো, তাহলে ইনসিক মুক্তি পাবে এবং পাশে একটা ফাঁকা চেকও আছে। তোমার যত টাকা দরকার তত টাকা অ্যামাউন্ট লিখে দাও। নাও চয়েস ইজ ইয়োর্স, তুমি কার জীবন বাঁচাবা। তো জুন বলে তুমি এসব কেন করতেছো, কারণ কি, কেন ফাঁসাচ্ছ নির্দোষ লোকদের। তো হান বলে কারণ এটা বেশ সুবিধাজনক আর এতে বেশ মজাও আছে। আর এই লোকেরা তো কোলাটারাল ড্যামেজ, গমের সাথে পোকাও তো পিষে যায়। আমরা যখন মাটিতে হাঁটি তখন কত পিঁপড়া মরে, তাই না? আমরা কি পিঁপড়াদের সরি বলি না, তাই তো? তো আমি ওই জিনিসটা লক্ষ্য করছি, এই লোকেদের জীবনের কোনোই মানে নাই, আর মরার আগে লড়াইও করে না এবং নিজেদের ভাগ্যকে মেনে নেয়। আর আমার মনে হয় ইনসিকেও এটাই করবে, জাস্ট একদিনের ব্যাপার। অর্জুন বলে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। প্রহান বলে আমি তো ইতিমধ্যে যেতে আছি, আমি তো শুধু ক্লিনিং করছি। অর্জুন তখন ফোন কেটে দেয় আর হান এদিকে বলে হ্যালো হ্যালো। আর হান বলে আরে আমার কথা কেউ শোনে না কেন, আর বোঝার চেষ্টাই বা করে না কেন। আর সে রেগে ইয়ারফোন ছুঁড়ে ফেলে দেয়। এদিকে আমরা দেখি ইউনসিক তার মেয়ের কথা ভাবছে, কিভাবে ছোটবেলায় ইউনবির সাথে খেলা করতো আর কিভাবে যখন সে জেলে ছিল তখন ইউনবি তার সাথে দেখা করতে আসতো। তখন সে জানায় দেখো আমি কতগুলো প্রতিযোগিতা জিতেছি। তখন বাবা বলে তোমার এতগুলো আঘাত কিভাবে লাগছে। ইউনবি বলে ওরা তোমার সম্পর্কে খারাপ কথা বলছে আর আমার সম্পর্কেও বলছে। তখন বাবা বলে শোনো আমার কথা, তুমি নিজের উপরে মনোযোগ দাও, লোকের কথায় কান দিও না। আমি এখানে অনেক পরিশ্রম করবো আর যতটা সম্ভব টাকা জমাবো, ঠিক আছে? তো তোমাকে আমায় আর দেখতে আসার দরকার নাই। আর তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার কি বাবা আছে, তুমি বলে দিও যে নাই। তুমি বলে কেন? ইনসিক বলে কারণ তোমার বাবা নেই, এটাই হবে সহজ। সোজা জাস্ট বলে দিও যে তোমার বাবা নাই। আর আমরা একে অপরকে এখন থেকে চিনিও না, ঠিক আছে? আর কখনো এখানে এসো না, চলে যাও এখান থেকে। আর এদিকে ইনভিও জোরে জোরে কাঁদছিল, প্লিজ বাবা প্লিজ। এরপর আমাদেরকে দেখানো হয় যখন ইনসিক জেল থেকে মুক্তি পেয়ে তার দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল, তখনই সেখানে ইনভিউ আসে। আসলে ইনসিকের অনুপস্থিতিতে এই দোকানটা ইনভিউ সামলাচ্ছিল, কিন্তু নিজের বাবাকে দেখার বলে হয়তো তোমার থাকার মতো কোনো জায়গা নাই, যদি তাই হয় তবে এখানে থাকতে পারো। আর তুমি তো বলছিলে না যে আমরা একে অপরকে চিনি না। তখন ইনসিক বলে ঠিক আছে তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আর ইনসিক যখন সেখান থেকে চলে যেতে শুরু করে তখন ইনভু পিছন থেকে আসে, তখন তার চোখে টলমল করছিল পানি, আর বলে আমি তো বলে দিছি না তুমি এখানে থাকতে পারো, কিন্তু এর বদলে তোমাকে ভাড়া দিতে হবে। পাক্কা এখানে থাকবা বলো? ইনসিক বলে যে হ্যাঁ, নেব তোমার বাড়ি, তোমারই বাড়ি, তাই তোমাকে তো ভাড়া দিতেই হবে, তাই না? আর যতক্ষণ সে এটা বলছে ততক্ষণ ইউনবি সেখান থেকে চলে যায়। এদিকে ইউনবি তার বান্ধবীর সাথে কথা বলছিল, তখন তার বাবা শুনছিল। আর তার বান্ধবী বলে যে তুই তো সবসময় বলতে যে তুই তোর বাবাকে খুব মিস করিস, এখন তিনি এখানে এসেছেন আর তুই তার সাথে খারাপ ব্যবহার করতেছিস। তিনবি বলে জানি না, আমার মধ্যে এত রাগ আর হতাশা আছে যে আমি নিজেই বুঝতে পারতেছি না। তখন তার বান্ধবী বলে কারণ তুই তাকে ভালোবাসিস তাই। তিনবি বলে না না না, এমন কিছু না, জানি না, সে একটু অদ্ভুত, সে আমার কাছ থেকে টাকা লুকায় কেন, আমি আসলে বুঝতে পারতেছি না। আর এই ঘটনাগুলো মনে করে ইনসিক জেলের মধ্যে হাসছে আর সেই সাথে আবেগপ্রবণ হয়ে কাঁদছিল। তখনই দেখে যে একটা পোকা সেখান দিয়ে যাচ্ছে আর ভাবে যে তার জীবনটাও তো এই পোকার মতোই হয়ে গেছে। এদিকে এনবিও তার বাবার সাথে দেখা করার জন্য থানায় আসে আর তাকে 2 মিনিটের জন্য অনুমতি দেওয়া হয়, কারণ সে তখন পুলিশকে খুবই বিরক্ত করছিল। এরপর বাবার সাথে দেখা হলে বলে যে তোমাকে খাবার দিচ্ছে তো, যদি না দেয় তো আমাকে বলো, সবাইকেই পিটাবো। মেয়ের কথা ইনসিক হাসে। আর এদিকে এনবি বলে তুমি এমন সময় কিভাবে হাসতে পারো? ইনসিক বলে আমি জানতাম তুমি আমাকে এটাই বলবা, তোমার কাছ থেকে আমি এটাই আশা করছিলাম। ইনবিও হাসে এবং তারপর তার বাবা বলে যে এদিকে আসো, শোনো, ভবিষ্যতে যদি আমার কিছু হয় তুমি তাহলে এই কেস থেকে দূরে থাকবা আর আমার থেকেও দূরে থাকবা, ঠিক আছে? এই মুহূর্তে আমাকে নিয়ে কোনো চিন্তা করবা না, জাস্ট দূরে চলে যাও, সেফ থাকো। এদিকে দরজায় টোকা পড়ছিল যে 2 মিনিট শেষ হয়ে গেছে। আর এদিকে বাবা তার হাত ধরে বলে যে আমি যেখানে কাজ করি তার নিচের ডরে টাকা আছে, ওখান থেকে তুমি প্রয়োজনীয় টাকা নিয়ে নিও, ঠিক আছে? আর সেখান থেকে সে চলে যায়। আর তখন ইনবি বলে যে তুমি কি করবা? তখন ইনসিক তার চোখের দিকে তাকায় এবং কিছু না বলেই চলে যায়। এরপর দৃশ্যে আমরা দেখি জেলের গার্ডরা সবে নিউজ দেখছিল এবং লাঞ্চ করছিল। তখনই নিউজে চলে যে ইনসিক স্বীকার করে যে সে অ্যাসেম্বলিম্যানকে খুন করেছে। তখন সেখানে গার্ড বন্ধু ছিল এবং জানা যায় সবই মিথ্যা এবং রেগে এসে সেখান থেকে চলে যায়।
এদিকে হানও নিউজ দেখছিল এবং হাসে। এদিকে গার্ড বন্ধু ইলগুকের সাথে দেখা করতে যায়। আর গার্ড বন্ধু এবং ইলগুক যখন ইনভেস্টিগেশন রুমের সামনে যায় তখন শুনতে পায় যে ইনসেক বলছে, আমি তো স্বীকার করছি না, আমাকে কেন বারবার জিজ্ঞেস করতেছে? হ্যাঁ, আমি মারছি। আর তখন ইলকুক বলে যে ব্যাস, এবার তো সত্যিটা বেরিয়ে এলো। এটা বলে ইলকুক সেখান থেকে চলে যায় আর গার্ড বন্ধু তার পিছে পিছে আসে এবং বলে, আমি এত বছর ধরে জেলে কাজ করতেছি, আমি বলে দিতে পারি যে কে কখন মিথ্যা বলতেছে। জেলের মধ্যে না সবাই নিজেদেরকে বড় দেখায় নিজেদেরকে রক্ষা করার জন্য, সেও এটাই করছে, সে তার পরিবারকে রক্ষা করতেছে। তো ইলকুক বলে, বেশি বাড়াবাড়ি করো না, তুমি একজন জেল গার্ড, এর থেকে বেশি কিছু না। এরপর সেখানে দুজনের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর গার্ড বন্ধু বলে, আমার কথা শোনো, সে নির্দোষ, সে তার স্ত্রীকে খুন করছে এবং অ্যাসেম্বলিম্যানকেও। আর আমি তোমার সিনিয়র এখানে, আর তুমি জেল গার্ড থেকে বেশি কিছু নাও, ডিটেকটিভ সাজার চেষ্টা করো না, যাও এখান থেকে। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে জুন আত্মসমর্পণ করতে এসেছে এবং পুলিশ কর্মীরা বলে যে ছুরি ফেলে দাও। তো সে যখন তার ছুরি ফেলে দেয় তখন তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এদিকে 48 ঘন্টা হয়ে যায়, ইনসিককেও ছেড়ে দেওয়া হয়েছে এবং ইনসিক যখন বাইরে বেরিয়ে আসে তখন জুনকে দেখে এবং সে বলে যে তুমি কিভাবে এখানে। কিন্তু জুনকে পুলিশ কর্মীরা তখন সেখান থেকে নিয়ে যায় এবং তাকে জেলে বন্দি করে দেয়। অন্যদিকে ইনবিও নিজের বাবার ভিডিও দেখছিল, তখনই সেখানে ইনসিক আসে এবং ইনবিও তাকে দেখে বেশ আবেগপ্রবণ হয়ে যায় এবং তাকে জোরে ধরে বলে যে না না না, যাও এখান থেকে যাও, আমি তোমাকে দেখতে চাই না। কেন তুমি ফাইট ব্যাক করো না? কেন স্বীকার করলা? কেন প্রত্যেকবার তোমাকে দোষ নিতে হয়? আর তখন আমরা দেখি তার বাবাও কাঁদছে এবং বলতেছে, আই এম সরি মাই ডিয়ার, ভবিষ্যতে আর কখনো এমন হবে না। এরপর আমরা দেখি ইলগু খানের সাথে কথা বলছে। সে জানায় যে আমরা ইনসিককে ছেড়ে দিছি, আমরা আসলে ইনসিককে 48 ঘন্টার বেশি রাখতে পারবো না, দিনে রিমান্ডে রাখতে পারি, এটাই নীতি। হান বলে ঠিক আছে, আমি নিজে আসতেছি। এরপর ইলগুক এবং হান পুলিশ স্টেশনে আসে, তখন ইলগুক বলে যে পুলিশ স্টেশন খালি করো। এরপর হান সে জুনির সাথে দেখা করে এবং বলে, তুমি এমনটা কেন করলা? এটা 2টা দিন পরে করলে ইনসিক মরে যেত আর তোমার জীবনটা নিখুঁত হইতো। আমার মনে হয়েছিল তুমি এটাই করবার পালায় যাবা, আর ইনসিক জেলের ভিতর পচে নিজে মরে যেত। কেন করলা বলো? জানি না, আমি যখনই কারোর প্রশ্ন জিজ্ঞাসা করি কোনো উত্তর দেয় না। তো জুন বলে, তুমি বুঝবা না, আর তুমি সবসময় ভুল প্রশ্ন করো তাই। আর আমি তো ভাবছিলাম যে এইসবের পিছনে যে আছে সে নিশ্চয়ই বড় কেউ হবে, কিন্তু এখন তো জানতে পারলাম যে সে একটা বাচ্চা। তখন হান বলে, ঠিক আছে মরো, এখানে আমার আর কিছু করার নাই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে হান ওয়ার্ডেনের সাথে কথা বলে এবং বলে যে যখনই সে জেলে আসবে তাকে মেরে দিও। ওয়ার্ডেন বলে যে ঠিক আছে। এদিকে গার্ড বন্ধু জুনকে নিতে আসে এবং জানায় যে সে এখন স্থায়ী জেলে স্থানান্তরিত হচ্ছে, এখন আর তাকে লকআপে রাখা হবে না। তারপর সে জুনকে ভ্যানের মধ্যে বসিয়ে লক করে দেয় আর বলে, তুমি ভেন্টিলেশন ডাক দিয়ে পালাইছিলা না, সেখানেও এখন আমরা সুরক্ষা লাগাই দিছি এবং এখন দেখা করতে আসা লোকদেরকেও চেক করা হয়। তোমাদের জেলটা বেশ উন্নত হয়েছে। বাই দ্য ওয়ে, তুমি কেন সব প্রমাণ লকারের ভিতরে পাঠাইছিলা? জুন বলে, তুমি জেলের মধ্যে ভালো ছিলা যে আমার সাথে ভালো ব্যবহার করতে, আর আমার মনে হয়েছিল যে তুমি আমাকে বিশ্বাস করবা। গার্ড বন্ধু বলে, তোমার আমার উপরে আত্মবিশ্বাস ছিল? জুন বলে, হ্যাঁ, আমি তো দেখছি তুমি শুকিয়ে যাওয়া গাছপালারও কি যত্ন নিতা। তো গার্ড বন্ধু বলে, তো এখন কি হলো, এখন পালায় পালায় ক্লান্ত হয়ে গেছো? জুন বলে যে হ্যাঁ। তখন গার্ড বন্ধু বলে, এখন শুধু জেলেই থাকতে হবে। তখন জুন বলে, আমার এখন আর কোনো অনুশোচনা নাই, আমি ওদেরকে বাঁচাই নিছি। এরপর গার্ড বন্ধু বলে, তোমাদের দুজনকে আমি বুঝতে পারি না। আর তারপর সে ড্রাইভারকে বলে যে সামনে যে পাবলিক টয়লেট আসবে তখন থামতে। আর ড্রাইভার পাবলিক টয়লেটের সামনে থামে আর সেখানে বাথরুম করতে চলে যায়। এরপর গার্ড বন্ধু নিজে ড্রাইভারের সিটে এসে বসে এবং ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায়। আর এতে জুন বেশ অবাক হয়ে যায়। এরপর গার্ড বন্ধু গাড়ি থামায় এবং বলে যে জুন, এখান থেকে পালায় যাও, এখান থেকে সোজা গিয়ে বাইরে যাবা, তো তুমি সেখানে একটা ভ্যান পাবা। এই বলে সে সব লক খুলে দেয় এবং তারপর গার্ড বন্ধু আরো বলে যে আমি আরো অনেক কিছু করতে চাইছিলাম, কিন্তু আমি একজন জেল গার্ড ছাড়ের থেকে বেশি কিছু না, তখন আমি যেটা করতে পারতেছি সেটাই করতেছি। যাও, বাই দ্য ওয়ে, পরের বার কিন্তু জেলে না, অন্য কোথাও দেখা হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিভাবে গার্ড বন্ধু সেই লকারের ভিতর প্রমাণগুলো পেয়েছিল এবং সে জানতে পারে যে হান কিভাবে লোকদের ফাঁসিয়ে কিভাবে ডিএনএ গুলো অন্যদের বাড়িতে রেখে যায় এবং সে ফটো, ভিডিও রেকর্ডিং এবং অডিও রেকর্ডিং সব দেখে নেয়। আর অন্যদিকে সে জেনে যায় যে ওয়ার্ডান বলছিল যে যখনই জুন জেলের ভিতরে আসবে তখনই তাকে মেরে দিবে। আর অন্যদিকে জুনও পালিয়ে যায় এবং ভ্যানে এসে দেখে যে ইউনবি এবং এনসিক তার জন্য অপেক্ষা করছে। যখন সে ভ্যানে উঠে বসে তখন তারা সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি গার্ড বন্ধু জেলের ভিতরে আসে এবং ওয়ার্ডেনের রুমে ঢুকে দরজা লক করে দেয়। এতে ওয়ার্ডেন ভয় পেয়ে যায় এবং বলে যে কি করতেছো তুমি এসব, আর জুনকে কেন আনো নাই? তখন গার্ড বন্ধু তাকে একটা ঘুষি মারে এবং বলে, আমি ইন্টারনাল অ্যাফেয়ার্সকে ডাক দিছি, তাদেরকে সব বলে দিছি, এখন তুমি স্বীকার করো যে তুমি তাকে টাকার জন্য মারতে চাইছিলা। এরপর দৃশ্যে আমরা দেখি আলিলির 100টি ভাস্কর্য নিলাম হতে চলছে আর হানও প্রকাশ্যে আসতে চলছে যে সেই আলিলি। আর অন্যদিকে আমরা দেখি ইউনসিকে একটি ব্যাগ নিয়ে এসেছে যার ভিতরে একটি নীল গান আছে। আর ইউনবি বলে, চলো, তাকে এবার উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।
আর এখানে পর্ব 11 শেষ হয়ে যায়। পর্ব 12 শুরুতে আমরা দেখি জুন ইয়নবি এবং ইনসিকে তার বাসায় নিয়ে এসেছে, যেখানে সে আগে একটি বাগান করতে এবং একটি রেস্টুরেন্ট খুলতে চেয়েছিল। ইনসিক বলে, এই জায়গাটি কি নিরাপদ? তখন জুন বলে, আমাদের কাছে তো এছাড়া আর কোনো অপশন নাই, আর তোমার দোকানে এতগুলো ক্যামেরা লাগানো ছিল, দেখো। আর তারপর ইয়নবি বলে, আমি গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসছি। আর জুন দেখে যে তার আগের দোকান নিয়ে করা সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। আর এদিকে টেবিলে বেশ কিছু ছবি রয়েছে, যেগুলোর উপরে ময়লা পড়ে গেছে। আর তখন জুন একটি ছবি তুলে নেয় এবং দেখে যে এটি সে, তার ভাই এবং তার মায়ের। আর ছবিটি দেখে সে খুবই আবেগপ্রবণ হয়ে যায়। আর এদিকে হান ন্যানির সাথে প্রদর্শনীর প্রস্তুতি দেখছিল। আর ন্যানি বলে, আগামীকাল পুরো পৃথিবী জানতে পারবে যে আলেলি কে। ঠিক তখনই ওয়ার্ডানের ফোন আসে এবং ওয়ার্ডান হানকে জানায় যে জুন আত্মহত্যা করেছে। আমি নিজে তার দেহ দেখেছি। কিন্তু হান বুঝতে পারে যে এর ভিতর নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। আর এদিকে আমরা জানতে পারি ওয়ার্ডানকে এই কথাগুলো গার্ড বন্ধু বলতে বলেছিল হানকে। এরপর ওয়ার্ডান গার্ড বন্ধুকে বলে, আমার কাছে অনেক গোল্ড বার আছে, যদি তুমি চাও নিতে পারো। তখন গার্ড বন্ধু বলে, এরপর থেকে তুমি যা বলবা সব কিছু আমি রেকর্ড করব। এদিকে হান ন্যানিকে বলে, হয়তো কালকে নিলামে আমরা একজন বিশেষ অতিথিকেও পাবো। এদিকে জুন আর তার দলবল মিলে নিলামে কি হতে চলছে তার প্রস্তুতি নিচ্ছে। আর জুন এদের সবাইকে বোঝায় যে হানের ক্লায়েন্টদের খুনের অভিযোগ থেকে বাঁচানোর জন্য হান এই নিলামের মাধ্যমে টাকাগুলো জোগাড় করে এবং তারা হানের শিল্পের উপরে দর হাঁকায়। তখন ইনবি বলে, এই লোকটা কত খারাপ, তাই না? সে আসলে এভাবে তার মূর্তিগুলোর দাম বাড়াচ্ছে। আর এরপর গার্ড বন্ধু তার সব প্রমাণ জোগাড় করে ফেলে এবং এদিকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম চলে আসে। আর গার্ড বন্ধু বলে যে ওয়ার্ডেনকে গ্রেফতার করো, কিন্তু তখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম উল্টা তাকে গ্রেফতার করে নেয় এবং বলে, আমরা জানতে পেরেছি যে তুমি ঘুষ নিছো। গার্ড বন্ধু বলে, আমি নিই নাই। তখন ওয়ার্ডেন বলে, আমি বলছিলাম না যে তারা বেশ শক্তিশালী লোক। আর তারপর তারা গার্ড বন্ধুকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এদিকে আমাদের নিলামে দিনটি দেখানো হয়। হান ওয়াকশনে আসে আর ন্যানি বলে, তুমি চিন্তা করো না, এই পিস আমি কিনে তোমাকে দিব। এদিকে নিলাম শুরু হয়ে যায় এবং ন্যানি নিলামে সবচেয়ে বেশি দাম হাঁকায়। আর তার মনে হয় যে সে জিতে গেছে, কিন্তু তখনই প্রাইভেট রুম থেকে দর হাঁকা শুরু হয় এবং ন্যানিও তার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রাইভেট রুমের লোকটি জিতে যায় এবং 10 মিলিয়ন অনের বিনিময়ে সে সেটি কিনে নেয়। আর এদিকে অকশনিয়ার বলে যে আজকে আমাদের মাঝে আলেলি আছে, সে এখন সামনে আসবে। এরপর হান তার দলের সাথে প্রাইভেট রুমের দিকে এগোতে থাকে এবং হানের মনে হয় যে এটি জুন হইতে পারে, কিন্তু তার কাছে তো কোনো টাকাই নাই, তাই কিভাবে সে দর হাঁকাতে পারে। আর সে রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে আসে, কিন্তু এখানে আর কেউ নয়, থাকে অ্যাসেম্বলিম্যানের ছেলে ডু। আর সে বলে, কেমন চমকে দিলাম বন্ধু। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জুন ডুয়ের সাথে হাসপাতালে দেখা করতে আসে এবং সেই তাকে বাঁচিয়েছিল। আর বলে যে আমার একটা ফেভার দরকার, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে এই কাজটা করে দিতে হবে। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি আর ডু হানকে বলে, তোমার কি মনে হয়েছিল আমি মরে গেছি? তখনই সেখানে পুলিশ আসে এবং হানকে গ্রেফতার করে নিয়ে যায়। আর ডু বলে, আমি সাক্ষী হয়েছি, আমি সব প্রমাণ দেবো যে তুমি কিভাবে মানুষকে ফাঁসাও। এদিকে হানকে নিয়ে যাওয়ার সময় ন্যানি আসে। তখন হান বলে, আমি জেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো, তুমি আমাদের অতিথিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নাও। এদিকে ইউনবিও সবকিছু রেকর্ড করছিল যে কিভাবে পুলিশ হানকে ধরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে জেলের ভিতরে ডেক্সুকে কে একজন অনুরোধ করছে। এরপর জুন তার ব্যাগ প্যাক করছিল আর ইনসিকে সে জানায় যে আমাদের এমন কিছু করার দরকার নাই, হানকে কি পুলিশে ধরে নাই? উত্তরে জুন বলে, ধরছে, কিন্তু তার উপর পর্যন্ত অ্যাপ্রোচ আছে আর পাক্কা সেখান থেকে বেরিয়ে যাবে। যদি তাকে স্থায়ীভাবে শাস্তি দিতে হয় তবে আমাদের প্রমাণ খুঁজে বের করতে হবে, কারণ যত লোককে সে বাঁচিয়েছে তারা সবাই তাকে বাঁচাতে আসবে আর তারা সবাই বড় লোক যারা তার মূর্তিগুলো কিনেছে। আর এরপর জুন বলে, তুমি নিজের খেয়াল রাখবা, আমি যাচ্ছি। অন্যদিকে ডু সব প্রমাণ দিয়ে দেয় যা তার কাছে ছিল এবং তার কাছে থাকা ফোনও। এদিকে অকশনে ইয়নবিও লক্ষ্য করে যে চাইনিজ কিলার গার্ল এবং ন্যানি সেখানে আছে এবং অনেকগুলো ট্রাক যাচ্ছে যার ভেতরে মূর্তিগুলো আছে। আর ন্যানি একজন লোকের কাছে এসে বলে যে এই স্লিপটি নাও আর এই নাম্বারে ফোন করো, তোমাকে স্টাফ গাইড করে দিবে এবং তুমি এই সব জিনিস ভেতরে রেখে দিও। সে চাইনিজ মেয়েটিকে বলে, যাও হানকে রক্ষা করো। এদিকে সব ট্রাকগুলো যাচ্ছিল এবং মাঝখানে জুনের এক বন্ধু এসে বলে, আরে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান। আর জুন ওয়াকশনের মতো একই গাড়ি নিয়ে সেই লাইনে যোগ দেয় এবং তারপর ফোনে ইনবুকে বলে যে আমাদের প্ল্যান সফল হয়েছে, এবার তুমি তোমার বাবার কাছে যাও, কারণ আমি যতটা জানি হানকে সে যেই না মুক্ত হবে প্রথমেই সবাইকে মারার চেষ্টা করবে, তো তুমি যাও তোমার বাবাকে রক্ষা করো এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করো। ইনবু বলে যে ঠিক আছে। এরপর দৃশ্যে আমরা দেখি হানকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে একজন লোকও আছে। সে বলে, আমাকে কিছু টাকা দাও, আমি তোমার সাথে বেশ ভালো ব্যবহার করব। তখন হান বলে যে আমি তো বেশি দিনের জন্য এখানে আসি নাই। অন্যদিকে পুলিশ স্টেশনে অনেকগুলো ভ্যান আসে এবং তার ভেতর থেকে গুন্ডারা বের হয় এবং তারা পুলিশ স্টেশনে সবাইকে মারতে শুরু করে দেয়। আর এদিকে ইলকুক আসে এবং হানকে বলে, এদের বলেন যে আমি আপনারই লোক। ঠিক তখনই পেছন থেকে ডেক্সো আসে এবং ইলকুককে মেরে ফেলে এবং হানকে মুক্ত করে দেয় আর তার সাথে থাকা কয়েদিটিকেও মেরে ফেলে। আর হান বলে, বাহ কি দৃশ্য,
কিন্তু জাস্টিফিকেশন কেমনে দিবা? তখন ডেক্সু বলে, আপনি চিন্তা করবেন না, সবার এইটাই মনে হবে যে আমরা আমাদের সঙ্গীদের বাঁচানোর জন্য তাদের জেল থেকে ছাড়ানোর জন্য এসেছি আর আমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গেছেন। তখন হান বলে, ঠিক আছে, এর বদলে তোমার কি চাই? ডেক্সু বলে, জুনকে চাই। হান বলে, ঠিক আছে। আর তখন হান হাসতে হাসতে বাইরে চলে আসে, আর সেখানে চাইনিজ কিলার গার্ল আসে এবং তাকে বলে যে তুমি কাজগুলো শেষ করো আর এর ছবি নিবা, আমাকে তাদের ছবি দেখতে হবে, আর বাকি একটা কাজ আমি নিজের হাতে করে আসতেছি। এরপর আমরা দেখি হান হাসতে হাসতে জোরে গাড়ি চালাচ্ছে, আর এদিকে জুন মূর্তি রাখার উসিলায় হানের বাড়িতে ঢুকে গেছে। অন্যদিকে ইউসিক সব জিনিসপত্র প্যাক করে সেখান থেকে বের হতেই যাচ্ছিল, তখনই সেই শব্দ শুনতে পায় আর তার মনে হয় যে ইউনবি আসছে এবং সে বাইরে যায়। এরপর আমাদের দেখানো হয় যে হান ঢুকে মারছে এবং তার গলা টিপে ধরেছে আর জোরে জোরে হাসছে। আর ওদিকে ইউনবিও তার বাবার কাছে চলে আসে। ইউনবি ভিতরে যায় এবং বলে, বাবা তুমি এখানে আসো। তখনই সে দেখতে পায় যে চাইনিজ কিলার গার্ল তার বাবার শরীরে একটা ছুরি মারছে আর সে ছবি তুলতেছে। তখন তার বাবা চিৎকার করে আর ইউনবি বলে যে, আরে কি করতেছো তুমি? তখন চাইনিজ গার্ল বলে, হ্যাঁ চিন্তা করো না, তোমারও ছবি তুলবো। এদিকে হান ঢুকে মেরে ফেলে এবং বলে, যাও তোমার বাবার সাথে দেখা করো, আর হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসে। এদিকে ইউনবি আর চাইনিজ গার্লের মধ্যে লড়াই চলছিল, কিন্তু ইউনবি তো এত ভালো লড়াই করতে পারে না আর চাইনিজ গার্ল তাকে বেশ মারতে থাকে, কিন্তু তবু সে কখনো ফুলের টপ দিয়ে বা কখনো অন্য কিছু ছুঁড়ে বাঁচতে থাকে। কিন্তু হঠাৎ ইউনবি বেশ আঘাত পায় আর সে মাটিতে পড়ে যায়। তখন চাইনিজ গার্ল তার দিকে এগিয়ে আসে, তখন ইউসিক তার পা ধরে ফেলে আর ইউনবিকে বলে যে এখান থেকে পালিয়ে যাও, আর ইউনবি সেখান থেকে পালিয়ে যায়। আর চাইনিজ গার্ল তখন বলে, আরে কি মেয়ে জন্ম দিছো যে তোমার রাইখে চলে গেল? আর তারপর তার বুক থেকে ছুঁড়ে বের করে নেয় এবং বাইরে চলে আসে। তখন ইউনবি তাকে পেছন থেকে তার বাইক দিয়ে জোরে ধাক্কা মারে এবং এর ফলে কিলারের হাত থেকে ছুরিটা পড়ে যায়। আর ইউনবি উঠে সে ছুরিটা নিয়ে সে কিলারের গায়ে মেরে দেয় আর বলে, বাবা আমি আসছি, তোমার কিচ্ছু হবে না, অ্যাম্বুলেন্স ডাকছে, এখন এসে যাবে। আর তখনই পেছন থেকে চাইনিজ কিলার গার্ল আসে এবং তার গলায় ছুরি রাখে। এদিকে সবাই মূর্তি রেখে ফেরত যাচ্ছিল হানের বাড়ি থেকে। আর্জুন ইচ্ছে করে ওই ঘরে থেকে যায় এবং তার ব্যাগ বের করে, আর তখনই হান তাকে ফোন করে, বলে যে এখন আমাদের পালা, চলো শেষ করি, বাড়ি চলে আসো। তখন জুন বলে, আমি তোমার বাড়িতেই আছি। এদিকে ঘরে এসে জিনিসগুলো দেখে বুঝতে পারছিল আর বলে যে আমি এসে গেছি। এদিকে জুন হার্ড ডিস্ক বের করে ফেলে, কিন্তু জুন যেই না হার্ড ডিস্ক বের করে তখনই অ্যালার্ম বাজতে শুরু করে আর গেট বন্ধ হতে থাকে। তখন সে হার্ড ডিস্কগুলো নিয়ে গেটের অন্যদিকে লাফ দেয়, আর যে না সে বাড়ির বাইরে চলে আসে দেখে যে সেখানে ডেক্সু বসে আছে। আর ডেক্সু জোরে জোরে হাসে আর বলে, আমি ভাবছিলাম তুমি বাইরে থেকে আসবে, কিন্তু তুমি তো ভেতর থেকে আসছো, এবার তোমাকে ওপারে পাঠাইতেই হবে। আমি এই দিনটার জন্য সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করছি। আর এদিকে ডেক্সুর অনেক লোক আসে আর তারপর ডেক্সু জুনকে বলে, তোমার কি মনে হয় তুমি এখান থেকে বাঁচিয়ে ফিরতে পারবা? আর তার লোকদের বলে যে এটা মাইরা দাও ওকে। তখনই জুন হঠাৎ করে নীল গান বের করে এবং সবাইকে মারতে শুরু করে দেয়, আর তারপর সে সেখান থেকে পালিয়ে যায় এবং যে না লোকগুলো তার পেছনে আসে সে তাদেরকে মারতে থাকে আর ডেক্সু ক্রসবো নিয়ে নেয়। জুন সবার সাথে লড়াই করতে থাকে এবং প্রায় সবাইকে মেরেও ফেলে, কারণ সে ফ্লেয়ার গান চালাচ্ছিল, যার ফলে চারিদিকে শুধু ধোঁয়াই হয়ে যাচ্ছে। আর একটি মূর্তি দিয়ে একজনকে মারলে সে জানতে পারে যে মূর্তির ভিতরেও অস্ত্র আছে, যে অস্ত্রগুলো দিয়ে ভিকটিমদের খুন করা হয়েছিল, সেই সব অস্ত্রগুলো মূর্তির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, আর এখন জুন সেই অস্ত্রগুলো ব্যবহার করছে। এদিকে ডেক্সু এসে যায় এবং সে ক্রসবো চালায় আর জুনও একই সাথে নীলগান চালিয়ে দেয়। এদের দুজনেই আঘাতপ্রাপ্ত হয় এবং তাদের লড়াই চলতে থাকে। আরেকটি মূর্তি ভাঙলে তার ভিতর থেকে ছুরি বের হয়, সেটি ডেক্সুর কাঁধে ঢুকিয়ে দেয়। তখনই সেখানে হান আসে আর হান ক্রসবো নিয়ে নেয় এবং জুনকে আক্রমণ করে। তখন জুন লুকিয়ে যায় আর হান বলে, আমি জানতাম, আর তার জন্যই তোমাকে ইচ্ছা করে এখানে আসতে দিছি। আমি জানতাম তুমি মূর্তিগুলোর সাথে আমার বাড়িতে ঢুকতে চাইবা। আর এদিকে জানা যায় যে ন্যানি সেই স্লিপটি দিয়ে লোকটিকে বলছিল যে অতিথিকে ভিতরে ঢুকতে দেবা, এই অতিথি জুনই ছিল। তো জুন বলে, কাল পুরা পৃথিবী জানবে তোমার সত্য। তখন হান বলে, তোমার কি মনে হয় তুমি এই হার্ড ড্রাইভগুলোকে অ্যাক্সেস করতে পারবা? জেনে তুমি এগুলোতে কানেক্ট করবা, সবগুলো আপনা আপনি ওয়াইপ আউট হয়ে যাবে। সমস্ত তথ্যে কাটানোর পেছনে আছে, ব্যাস অনেক কথা হয়েছে। আর এদিকে চাইনিজ কিলার গার্ল ইউনবিকে নিয়ে আসে এবং বলে, যদি এক কদমে এগাও তো এ মারা যাবে, ছুঁড় নিচে রাখো, ব্যাস। আর এদিকে হান বলে, এবার তুমি কি করবা? আচ্ছা আমি তোমাকে একটা অপশন দিচ্ছি, তোমাকে ডেক্সুকে মারতে হবে, একে শেষ করে দাও, আর এই যদি বেঁচে থাকে তবে সারা জীবন তোমার পেছনে আসবে, তাহলে কেন না তুমি একেই মেরে দাও। আর তুমি যদি একে মেরে দাও তবে আমি ইউনবিকে যেতে দিব। আর এটা বলে হান জোরে জোরে হাসতে থাকে। এদিকে জুন ছুরিটা ফেলে দেয় এবং বলে যে ইউনবি জড়িত নয়, ওকে যেতে দাও। তখন হান বলে, ওহ গড, কেউ এত ভালো কিভাবে হইতে পারে? সব সময় লোকের যত্ন নাও তুমি, তুমি তো গাছকেও মরতে দাও না। আর তারপর সে এগিয়ে আসে এবং কাটানা দিয়ে ডেক্সুকে মেরে ফেলে, আর তারপর পিছনে ঘুরে জুনের পায়ে কাটানা দিয়ে মারে। আর তারপর হান বলে, এই হলো আমার 100 মূর্তি, তোমাকে মায়ের আমি সমস্ত দোষ এই মায়ের উপর চাপাই দিব। তখন জুন এদিকে ঘুরে ছুরিটা নিয়ে নেয়, আর অন্যদিকে ইউনবি চাইনিজ কিলার গার্লের সাথে লড়াই করছিল।
আর এরপর জুন একই সাথে চাইনিজ কিলার গার্ল এবং হানের সাথে লড়াই করছিল। আর এতে তার বেশ অনেকটা কেটে যায়। আর এদিকে ইউনবি অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে জুন দেখে যে একটি ক্রসবো পড়ে আছে আর সেটি নিয়ে নেয় এবং হানের কাঁধে গেঁথে দেয় এবং সেটা দিয়ে চাইনিজ কিলার গার্লকেও মারে আর তাকে পাশে ছুঁড়ে ফেলে দেয়। আর সে মূর্তির সাথে ধাক্কা লেগে যায় এবং জ্ঞান হারায়। এদিকে হান কাটানে দিয়ে আক্রমণ করতে থাকে আর জুন আক্রমণ থেকে বাঁচতে থাকে। আর হান বলে, তুমি তো আমাকে মারতে এখানে আসছিলা, তাহলে এখন পালাইতেছো কেন? কিসের অপেক্ষা করতেছো তুমি? তখনই জুন একটা মূর্তি নিয়ে তাকে মারে এবং এদিকে হান কাটানে দিয়ে তার কাঁধে মেরে দেয়। তখন জুন সে কাটানা ধরে নেয় আর নিজের মাথা দিয়ে হানকে মারে। আর এর ফলে তারা দুজনেই একসাথে লাফিয়ে গ্রিন রুমের ভিতরে চলে আসে, যেখানে হান আগে থেকে লোকদের ফাঁসাতো। আর এদিকে জুন হানকে নিচে ফেলে দেয় এবং তারপর তাকে একের পর এক ঘুষি মারতে থাকে। এদিকে হান বেশ আহত হয়ে যায়, তবুও সে হাসতে থাকে আর বলে, আরে মাইরা দাও আমাকে। আর তারপর সে মাটিতে হামাগুড়ি দেয় আর তখন জুন কাটানে নিয়ে এগিয়ে আসে তার দিকে। এদিকে হান বলে, দেখো, এই জায়গায় আমি তোমার জীবনটা নষ্ট করছিলাম। আর সে তাকে তার ভাইয়ের ভিডিও দেখায়, যার ভিতরে ডাক্তার তার ভাইকে মারছিল। আর জুন সেই ভিডিও দেখে এবং বেশ রেগে যায়। আর এদিকে হান জোরের হাসি আর বলে, আমাকে মাইরা দাও, জাস্ট মাইরা দাও। তখন জুনের রাগ হয় এবং সে কাটানা নিয়ে তার কাঁধে গেঁথে দেয়। আর হান তখন জোরে চিৎকার করে আর বলে, মাইরা ফেলো, কাম অন, জাস্ট কিল মি। তখন জুন কাটানা দিয়ে হানের কাঁধ এফুর উফুর করে দেয়। আর তারপর হানকে স্ক্রিনের উপরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুমি জুনকে মারছো, তোমার অবশ্যই মরা উচিত ছিল। কিন্তু আমি যদি তোমাকে এখন মেরে দেই, তবে কি কিছু জিনিস পরিবর্তন হবে? কিচ্ছুই হবে না। তুমি সহজে মরার যোগ্যই নয়। আর সে কাটানোর হ্যান্ডেল থেকে পেন ড্রাইভটা বের করে নেয়। আর এদিকে হান চিৎকার করে বলে, আমাকে মাইরা দাও, এভাবে যাইতে পারো না তুমি। তো জুন বলে যে না, তোমাকে বাঁচে থাকতে হবে, শাস্তি পাইতে হবে। তুমি যা করছো তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। আর সে এই বলে তাকে ঘুষি মেরে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। আর এদিকে স্ক্রিন গ্লিচ করতে থাকে। আর আমরা দেখতে পারি হানের পুরা বাড়িতে আগুন লেগেছে আর মূর্তিগুলো সেখানে জ্বলছে। আর আমাদেরকে খবরের মাধ্যমে জানানো হয় যে হানের বাড়িতে আগুন লেগে গিয়েছিল, কিন্তু প্রমাণ পাওয়া গেছে যে সে অনেক লোককে ফাঁসিয়েছে। আর এই খবর ইনবিউ দেখছিল, তার বাবা হাসপাতালে ভর্তি হয়ে আছে। আর এদিকে খবরে জানানো হয় যে যে লোকগুলোকে হান ফাঁসিয়েছিল তাদের জন্য আবার কোর্ট বসবে। এদিকে ইনসিকিউর জ্ঞান ফিরে আর সে বলে যে জুন কেমন আছে? ইউনবি উত্তরে বলে যে জুন ভালো আছে, আমি ওর ডাকতেছি। এরপরের দৃশ্যে দেখানো হয় কোর্টে শুনানি চলছে এবং জুনকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে, কারণ এটা মানবাধিকার লঙ্ঘন ছিল আর তাকে এর সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আর এদিকে জুন স্বস্তি নিঃশ্বাস নিতে নিতে হাসে আর তারপর তার মা এবং ভাইয়ের সিমেট্রিতে আসে। এরপর 6 মাস কেটে গেছে আর আমরা দেখি জুন তার ফুলের দোকান খুলেছে আর সেখানে ইউনবিকে শেখাচ্ছে যে কিভাবে ফুলগুলো যত্ন নিতে হয়। আর ইউনবিও তাকে দেখতে থাকে। তখন জুন জিজ্ঞাসা করে, এভাবে কি দেখতেছো? উত্তরে ইউনবি বলে, কিছু না, শুধু তোমাকে এই অ্যাঙ্গেল থেকে আগে কখনো দেখি নাই। তুমি এখনও তোমার ইনোসেন্স হারাও নাই। তখনই তার বন্ধুরা বলে যে কেউ আসছে এবং এটা আর কেউ নয়, গার্ড বন্ধু। এবং সে জুনকে বলে, আমি বলছিলাম না যে জেলের বাইরে তোমার সাথে আমার দেখা হবে? মনে আছে? এটা সেই প্ল্যান্ট যাকে তুমি জেলে বাঁচাইছিলা, এই নাও। জুন বলে, ধন্যবাদ অফিসার। সে বলে, আমার নাম অফিসার না, আমার নাম ইয়ানচলন। তুমি আমাকে এখন থেকে নাম ধরে ডাকতে পারো। এদিকে জুন ফুলের দোকানের সাথে ক্যাফে ওপেন করেছে আর এখন সে ইউনবি এবং ইনসিকের সাথে ক্যাফেটা চালাচ্ছে। আর এদিকে যখন রাত হয়ে যায় তখন সে সব কিছু গোছগাছ করে নিচ্ছিল এবং এরপর তার বন্ধুদের সাথে এবং ইনবির সাথে ঠাট্টা করছে আর সবাই হাসছিল। এরপর দৃশ্যে আমাদের দেখানো হয় একটা অন্ধকার ঘরে বড় স্ক্রিনে পোস্ট ক্রেডিট সিন দেখাচ্ছে আর ঘরের ভিতরে চেয়ারে কেউ বসে আছে যে সবগুলো স্ক্রিন অ্যাক্সেস করতে পারছে, ঠিক যেমনটা হান করতো। আর এর মধ্য দিয়ে দ্য ম্যানিপুলেটেড ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি আমার এই এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আমার চ্যানেলের প্রতি আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্ট আমার কাছে অনেক কিছু। তাহলে আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো এক্সাইটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।